দেখেছি যে এইবার যখন এই 24-এর গণ আন্দোলন হলো, তারপরে প্রচুর মানুষকে আমরা দেখেছি তারা এসে বলেছেন যে তারা গুমে ছিলেন। অনেক হারিয়ে যাওয়া মানুষ ফেরত এসেছেন কেউ কেউ। অনেকে আবার এটাও বলেছেন যে তারা ঠিক গুম হন নাই, কিন্তু গুমের ভয়ই তারা লুকিয়েছিলেন। এরকমও দু একটা কথা আমরা শুনেছি, পত্রিকাতে দেখেছি। তো এই যে একটা অবস্থা, এবং সেই অবস্থার সঙ্গে এই অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া একটি নয়, বেশ কয়েকটি আইন, এবং সেই আইনের সঙ্গে কমিশন গঠন করার বিষয় আছে। তারপরে কেউ যদি ইলিগালি কনফাইন্ড হয় তার তদন্তের বিষয়টি, যে তদন্ত করতে গেলে এটা স্বাধীনভাবে তদন্ত করা যাবে অথবা যাবে না, এরকম কিছু বিষয় ছিল। আপনার কি মনে হয় যে সরকার কি আসলে কোনোভাবে এক ধরনের ভীতি অনুভব করছেন যে এটি করলে পরে অনেক অপরাধীকে আসলে আটকই করা যাবে না, সেই জন্য কি তারা এটা চিন্তা করছেন? মানে আমি শুনতেছিলাম গত কয়েকদিন, কেন সরকার এটা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন? আমি কয়েকদিন যাবত এটা নিয়ে খুব বিতর্ক শুনছি, কিন্তু অবাক করার ব্যাপার হলো আমার নিজের জন্য খারাপ লাগছে যে এটা নিয়ে আমার কোনো স্টাডি নেই। মানে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে কি আইন করেছে আমি জানি না, আমি শুধু শুনেছি, কিন্তু এটা ইন ডিটেলস। আবার এখন বর্তমান সরকার এটা নিয়ে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা নিয়ে আমার লেখাপড়া হয়নি, ফলে আমি এখনো জানার নাই। তারা কয়েকটি জায়গাতে তাদের আপত্তির জায়গাগুলি বলেছেন যে এই জায়গাগুলিকে ঠিক করতে হবে, যেটা ডাক্তার পাভেল এইমাত্র আমাদেরকে বললেন যে কিছু কিছু জায়গাতে তারা ব্যাপারটাকে আরো আইন সিদ্ধ করতে চান। মানে আমি সাধারণত যে কথাবার্তাগুলো বলি, আমি নিজে পড়ি, পড়াশোনা করার পর ইন ডিটেল জানি। তাহলে এটা নিয়ে আমরা কথা আপনার সাথে নাই বলি, এটা কোনো অসুবিধা নেই, আমরা সব জানবো এমন তো কোনো কথা নাই। স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার আবার 3 জন সহকারী ছিল, আবার স্বাস্থ্য উপদেষ্টার একজন সহকারী ছিল, সহকারী উপদেষ্টা, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে স্বাস্থ্যের ব্যবসা করেন। মানে তার একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান আছে যেখানে তিনি স্বাস্থ্য পরামর্শ দেন, স্বাস্থ্য বিষয়ক নানান কিছু তার রয়েছে, এবং তিনি বিভিন্ন সময় বলেও থাকেন যে এক ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা তিনি চালু করতে চান। অথচ তার শাসনামলে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা আমি আপনার কাছ থেকে ছাড়াও গোলাম মাওলা রনি আপনার কাছেও জানতে চাই। আপনাকে একটু বলি যে যিনি নিজের স্বাস্থ্যসেবা মানুষকে দিতে চান ডিজিটালি, তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার এরকম একটা হুমকির মুখে ফেলে দিলেন এবং এরকম একটা অবস্থা তৈরি করলেন যেখানে সরকার হাইপারটেনশন, ডায়াবেটিস সহ আরও কিছু প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতেন গরিব রোগীদেরকে। তারপরে এইডসের ওষুধ সরবরাহ করতেন, যক্ষার ওষুধ সরবরাহ করা হয়, এবং অন্যান্য আরও কিছু রোগ রয়েছে সেগুলো ওষুধ সরবরাহ করা হয়। সব বাধাগ্রস্ত করা হয়েছে, তারা ঠিকমতো পান নাই। এমনকি বেতন বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদেরকে। কমিউনিটি হেলথ ক্লিনিক যেখানে প্রতিদিন প্রায় 4,90,000 থেকে মতভেদে আরও বেশি রোগীরা চিকিৎসা নেন, সেইখানে বেতন বন্ধ করা হয়েছে, লোকজন চিকিৎসা পায় নাই, এবং বেতনের দাবিতে আন্দোলন করা হয়েছে। তাদের আবার বলা হয়েছে এগুলা সব চিকিৎসা লিগ, এবং তারপরে আবার তাদের বেতন এখনো অনেকে আছে 9 মাস বেতন পান না। এরকম একটা অবস্থা আসলে নোবেল বিজয়ী করলেন কেন? বা কেন তো আসলে আপনাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। নোবেল বিজয়ীর এই কাজে আপনার অনুভূতিটা কি? মানে উনি অবশ্যই উত্তর, বিশ্বে শান্তি আনলেন কিন্তু আমাদের স্বাস্থ্য অশান্তি তৈরি করে দিলেন। এখানে মূল ব্যাপার হলো যে আপনি কেন তার কাছে এই জিনিসটা আশা করছেন। রাষ্ট্র হলো একটা কল্যাণকর ধারণা, যাদের হৃদয় আছে, মানবিক মূল্যবোধ আছে, এবং প্রতিটি বিষয় হৃদয়ের ভেতর থেকে যেটা উৎসরিত হয়। এই মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষ না হলে রাজনীতি করতে পারে না। এজন্য রাষ্ট্র সবসময় রাজনীতিবিদদের হাতেই নিরাপদ। এখন আপনার প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো কেন করলেন না? তিনি তো রাজনীতিবিদ নন, হি ইজ অ্যাবসলিউটলি কমার্শিয়াল পারসন। সে জানে 2 টাকা বিনিয়োগ করলে আমাকে 3 টাকা উপার্জন করতে হবে। ভবিষ্যতে যারা ওনার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিবে তাদের স্বাস্থ্যই তো উনি ক্ষতিগ্রস্ত করে দিলেন। ভবিষ্যতে গরিব মানুষেরই তো বেশি। উনি তো কখনো ভবিষ্যৎ নিয়ে কাজ করেননি। উনি সবসময় মানে যেখানে হলো কতগুলো কমার্শিয়াল প্রতিষ্ঠান আছে যারা আগামী 100 বছর পরে কি হবে ওটা নিয়ে তারা বিনিয়োগ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ করে, সকালে বিনিয়োগ করবে, বিকেলবেলা আমার আউটপুট আসতে হবে। ওনার যে গ্রামীণ ব্যাংকের যে ঋণগুলো উনি দিয়েছেন, উনি উইকলি কালেকশন করতেন। এখন অন্যান্য ব্যাংকে কিন্তু ধরেন কমার্শিয়াল ব্যাংকগুলোতে কেউ হয়তো 10 বছরের জন্য দিচ্ছে, কেউ হয়তো 5 বছরের জন্য দিচ্ছে, লং টার্মে দিচ্ছে, কিন্তু গ্রামীণ ব্যাংক ওটা না। গ্রামীণ ব্যাংক দেয় 1 সপ্তাহের মধ্যে। ইভেন উনি যে গ্রামীণ ফোন চালু করেছে,
তো এখানেও আপনি দেখেন প্রিপেড পোস্টপেড যা কিছু আছে আসলে এখন সবই এক, সবই আগে টাকা দিতে হয়। আগে টাকা দিতে হয় নতুন যে জিনিসগুলো। একটা হচ্ছে আগেই টাকা নিয়ে তাহলে তাহলে আরেকটা হচ্ছে জামানত হিসেবে টাকা রাখে। এখন এই যে নতুন বাচ্চা হয়েছে 9 মাস 8 মাস, এখন তাদের বক্তব্য হলো যে এরা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়ে বাচ্চা পয়দা করেনি, তো যার জন্য সে কেন এটা লায়াবিলিটিস নিতে যাবে। 2 নম্বর হলো যে এই যে বাচ্চাগুলো হয়েছে, এই বাচ্চাগুলো যদি বড় হয় মানুষ হয় তাতে তার লাভ কি? তারা যদি বরং বেশি মানুষ হয়, এরা তো গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবে না, বরং এরা যত বেশি দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তত বেশি তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এগুলো সব আরও বেশি ফুলে ফেঁপে উঠবে। ফলে হি ওয়াজ রাইট, সে যে কাজগুলো করেছে তার যে কমার্শিয়াল যে চিন্তা চেতনা, তার যে সফলতা, তার যে 3-0 থিওরি, এবং যেখানে শূন্যর ভিতর থেকে তিনি একেবারে টাকা বের করে নিয়ে আসতে পারেন, তো সেই দিক থেকে হি ইজ রাইট। আর আমরা যেটা আশা করছি রাজনীতিবিদদের কাছ থেকে যেটা হওয়া উচিত, সেটা মোরাললেস যে রাজনৈতিক সরকারগুলো আসে তারা করে, আর সেই করার কারণে নতুন সরকার আসছে, এখন একজন যে স্বাস্থ্যমন্ত্রী আসে, এতে কোনো ডাক্তার টুকটার কিছুই না, কিন্তু সে তো এসে প্রতিমন্ত্রী ডাক্তার, আমার স্কুলের ছোট হতে বলছে সে হলো প্রতিমন্ত্রী ডাক্তার, কিন্তু যে মূল মন্ত্রী পরামর্শ দিবেন আর উনি অ্যাডমিন করবেন, অর্থাৎ উনি কিন্তু প্রশাসন করবেন, কিন্তু প্রশাসক হিসেবে কাজ করবেন। হ্যাঁ, প্রশাসক হিসাবে বড় মন্ত্রী যিনি সর্দার সাখাওয়াত হোসেন বকুল, যে পুরো বিষয়টা তিনি যেভাবে ওন করেছেন, যেভাবে অ্যাড্রেস করেছেন, যেভাবে এই হামের একজন রোগী মারা যাওয়ার পরে, শিশু মারা যাওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসকের ব্যাপারে তিনি যেভাবে মুখ খুলেছেন, এটা মানবিক মূল্যবোধ না থাকলে হয় না। এবং এই কারণেই তো মানুষ গণতন্ত্র চায়, এই কারণেই মানুষ রাজনীতিবিদ। এই নিয়ে কিন্তু ডাক্তারদের আপত্তি আছে, আমরা 2 জন ডাক্তার এখানে আছি, মন্ত্রী হলেও কিন্তু আমরা একটা আপত্তি করব এই বিষয়ে। আপনার যদি মানে উপস্থাপক এই জন্য আমি আজকে আপনার এই ডাক্তারি গুণাবলীর সাথে যদি পলিটিক্যাল গুণাবলী থাকে, এবং আপনি যদি ডাক্তার হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হন, তাহলে এই এখন যে মিস্টার স্বাস্থ্যমন্ত্রী আছে, প্রশাসক তার যন্ত্রপাতি। আমরা ডাক্তার পাবেল আপনার কাছে আসতে চাই। গোলাম মোল্লা রনি বলছিলেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রশাসকের প্রায় ফাঁসির যোগ্য অপরাধ বলেছিলেন, কিন্তু এটা তো ঠিক যে ডাক্তারদের হাতে আসলে এই আইসিইউতে বেড কিংবা আইসিইউর যে যন্ত্রপাতি, এটা তো আসলে ডাক্তারদের উপরে নির্ভর করে না, বরং মন্ত্রণালয় থেকে আসলে নির্ধারিত হয় যে কোথায় কি বেড হবে কিংবা কোথায় কি যন্ত্রপাতি যাবে। ক্রয়ের ক্ষেত্রে ডাক্তারের সীমাবদ্ধতা রয়েছে, শুধু তাই না, প্রশাসক হিসেবে ডাক্তারদের ক্ষমতার খুবই সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ তো এটা বোঝে না। মানুষ মনে করে ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন লেখে ওইভাবেই মনে হয় ডাক্তারের খোঁচাতেই সব, কলমের খোঁচাতেই হাসপাতালের সবকিছু হয়। এই ভুল ধারণা ভাঙানোর জন্য কি সরকার কিছু করবে, বা আমরা কি কিছু বলতে পারবো সরকারকে? কেননা অনেক ক্ষেত্রে ডাক্তারের জীবন পর্যন্ত বিপন্ন হয়। আমার মনে হয় কি যে এই জায়গায় খুবই একটা বড় একটা ইস্যু। আমি জানি তুষার, তুমি হয়তো একদিনে এই পুরো আমি একটা অনুষ্ঠানও করতে চাই। হ্যাঁ, এটা আমার মনে হয় সেটা করলে আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি আমি নিশ্চয়ই এই বিষয়টা আমাকে সহযোগিতা করবেন। মানে এই জায়গাতে সংশ্লিষ্টতা 3টা জায়গা আছে বলবো। এক হচ্ছে আমি চিকিৎসক হিসেবে প্রত্যক্ষভাবে এই ব্যাপারটা আমি দেখেছি, আমি চিকিৎসক প্রশাসক হিসেবে কিছু কাজ করেছি সেই জায়গাতে নেতাও। হ্যাঁ, এবং একই সাথে আমি সোসাইটির লিডারশিপও দিয়েছি দীর্ঘদিন, এবং এখনো কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের ক্ষেত্রে সেটা আমাদেরকে দিতে হয়। আর তারপরে হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে তো আমি এটা জানি। এই ব্যাপারটা হলো কি যে যেটা তুমি বলছিলে যে এক্স্যাক্টলি সেটাই হয় আর কি, মানে মানুষের প্রত্যেকের ধারণা যে এই ব্যাপারটার সাথে চিকিৎসকরা একমাত্র জড়িত আছে। আর বিভিন্ন কারণেই হয় আর কি, আমাদের সমাজ ব্যবস্থা বলি বা আমাদের রাজনীতি, আমাদের সংবাদপত্র, মিডিয়া, সবারই কিন্তু চিকিৎসক লক্ষ্যবস্তু করে কিন্তু যে কোনো একটা মিডিয়াতে একটা নিউজকে গ্রহণ করবার একটা প্রবণতা আছে। যেমন ধরে নিই যে এটা বোধহয় খুব একটা সহজ লক্ষ্যবস্তু, এটা হয় এরকম, খুব স্বাভাবিক। আর আবার এটাও আমরা বলি যে মানুষ খুব স্পর্শকাতর অবস্থায় যায়, সে সময় মানুষ খুব আবেগী হয়। একটা মৃত্যুর ঘটনা যে কোনো একটা মানুষকে আবেগ আশ্রয় করে তোলে, সেই জায়গায় তারা কিছু অন্যরকম আচরণ করে ফেললে সেটা অবাক হওয়ার কিছু থাকে না, যে কারণে হাসপাতালে হয়তো অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটে। তবে আমার মনে হয় সব কিছু মিলে এটা আমাদের চিকিৎসকদের যে জায়গাটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট যেটা বলে আর কি, সেটাতে তাদের একটা দক্ষতা অর্জন করা দরকার আছে। আবার একই সাথে প্রক্রিয়মেন্ট যেটা আর কি, ক্রয়ের ক্ষেত্রে তো আমরা অনেক দুর্নীতির কথাও শুনেছি অনেকদিন, যে হাসপাতাল বা সিএমএসডি যেটা ক্রয় করে, যেটা অপ্রয়োজনীয় জিনিস না হয়, যেটা হয়তো মানুষের প্রয়োজনে লাগে না, রোগীর বা চিকিৎসার জন্য লাগে না। আবার এটাও দেখেছি আমরা যে প্রপার স্পেসিফিকেশনটা তৈরি না করার জন্য একটা মানে নিম্নমানের যন্ত্রপাতি আসে চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু একটা ভিন্ন ধারে দেখতে হবে। এটা ইট পাথরের মতন ক্রয়ের দিকে যাওয়া যাবে না, কারণ তোমাকে যদি আমি বলি যে তুমি স্টেথোস্কোপ কোনটা নেবে, বিগত সরকারের সময়, অন্তর্বর্তী নয় তার আগে সরকারের সময় আফজাল, মিঠু সহ চিকিৎসা ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি, এটা অনেকবার বলার পরও কোনো সমাধান হয়নি।
এবং সেটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে কি যে আমরা পুরো প্রবলেমটার গভীরে যাওয়ার চেষ্টা করিনি কখনো, যে কেন এটা হয়। কারণ হচ্ছে যে একটা যন্ত্র সরবরাহই করা হলো না, সেটা কেন একটা প্রতিষ্ঠান বলবে যে এটা আমি পেয়ে গেছি। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি অধিক মূল্যে যন্ত্রপাতি। আরেকটা যেটা হচ্ছে যে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে মিঠু আফজালের মতন তৃতীয় পক্ষ কেন বেরোবে? আমি যদি কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যদি যন্ত্রটি আমি কিনি, তাহলে এই জায়গায় মধ্যস্বত্বভোগীর জায়গায় আমি কেন দেবো? তো বাংলাদেশ পৃথিবীর সব জায়গাতেই এই সমস্ত প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি থাকে, স্থানীয় অফিস থাকে, বড় বড় যে সমস্ত তারাই কাজটা করে। কিন্তু মাঝখান থেকে হয় কি যে দাম তারা নিচ্ছে তার উপরের থেকে তারা তার থেকে 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়ে সেটাকে কিন্তু তারা এটা টেন্ডারে কিন্তু সেটাকে গ্রহণ করাচ্ছে। তো আমার মনে হয় যে আপনাকে মনে হয় যে এই সরকার সেটাকে কার্যকরভাবে প্রতিরোধ করবে? নিশ্চয়ই পারা উচিত, কারণ এই জায়গাতে তাদের সমস্যাটা চিহ্নিত করার সুযোগ তাদের জন্য আছে এবং তারা সেটা করছে। না পারলে কি আপনাদের মতো অন্য চিকিৎসক যারা এই সরকারের মধ্যে বা দলের মধ্যে আছেন, আপনারা উচ্চকিত হবেন, কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়? কারণ এই জায়গাতে সত্যকে সত্য বলবার মধ্যে কোনো তো সমস্যা নেই। কারণ আমি তো অন্তত মনে করি যে সরকার যেদিকে যেভাবে চিন্তা করুক না, কারণ আমাদের প্রত্যেকটা যে সার্ভিস অ্যাসোসিয়েশন আমরা যারা আছি, পেশাগত সংগঠন, তাদের পক্ষ থেকে কিন্তু একটা কর্মপরিকল্পনা তৈরি করে দেওয়া দরকার। অর্থাৎ যেমন ধরো রেডিওলজি ডিপার্টমেন্ট বলতে পারে যে আমি কিন্তু এই কয়টা ব্র্যান্ডের বাইরে রেডিওলজি মেশিন আমি নেব না, আমি বাজারে এটার দাম এটা জানি, আমি কিন্তু এটার প্রস্তাবিত মূল্য কিন্তু এটা বলছে, এই মডেলটা সবচাইতে ভালো। সেরকম অ্যানজিওগ্রাম করবার জন্য, ক্যাথ ল্যাব বসাবার জন্য তারাও বলে দেবেন, একজন কার্ডিওলজি সোসাইটি অফ সার্জনস বলবেন যে ল্যাপারোস্কোপির জন্য এই যন্ত্রপাতিগুলো এইভাবে নেওয়া উচিত, এটার দাম এরকম, আপনারা এইভাবে প্রক্রিয়া করুন, এটাকে আমরা সত্যিকার অর্থে সবার কাছে সেবার জন্য পৌঁছে দিতে পারবো। সেই চাহিদাপত্র অনুযায়ী তো সরকার আসলে অতীতে আমরা দেখেছি যে যন্ত্র সংগ্রহ করে না, করা হয় তাদের মনের ইচ্ছা মতো করা হয়েছে। আরেকটা যে জায়গা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হাসপাতালে শয্যা যদি 500 বেডের হয় আর সেখানে 3000 রোগী থাকলে ওই বাজেটে সেটা টেক কেয়ার করা সম্ভব কিনা, সেখানে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন আছে। তারপরে MSR বলে একটা জিনিস আছে, যেটা আমরা বলি যে মেডিকেল সার্জিক্যাল যে রিকোয়ারমেন্ট যেগুলো আর কি। তো আপনি কি মনে করেন যে এখন যে তীব্র দাবি আইসিইউ বেড বাড়িয়ে দেন, NICU বেড বাড়িয়ে দেন, নিওনেটাল আইসিইউ বা শিশুদের আইসিইউ এটা বাড়িয়ে দেওয়া, আপনি কি মনে করেন এটা খুব যৌক্তিক দাবি? আমি মনে করি যে এটা একমাত্র সমাধান না, কারণ আইসিইউ তো চালাতে হবে। আইসিইউ চালাবার জন্য সে দক্ষ জনবল তৈরি করতে হবে। একটা আইসিইউ নার্স আর সাধারণ নার্স তো এক নয়, আইসিইউ প্যারামেডিক্স আর সাধারণ প্যারামেডিক্স এক নয়। আইসিইউর যে কনসালটেন্ট, আমরা ধরে নিই যে অ্যানেস্থেসিওলজিস্ট আইসিইউ চালাবে, এটা তো অ্যানেস্থেসিওলজিস্টের কাজ না। এটার জন্য ক্রিটিক্যাল কেয়ার বলে একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, একটা সাবজেক্ট আছে, সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার প্যারালালি। তা না হলে হবে কি যে আমার সুযোগটা বেড়ে গেল কিন্তু সুবিধাটা মানুষের কাছে পৌঁছলো না, আমার দুর্ঘটনার হার বেড়ে গেল, আমাদের আইসিইউ ডেথের পরিমাণ পৃথিবীর অন্য দেশের তুলনায় বেশি হলো, তাহলে তো ওই আইসিইউ তো কোনো কাজের কাজ কিছু করবে না। তো অনেক বড় আলোচনাটা অনেক বড়। এই ক্যানভাসটা আমার মনে হয় যে তুমি যেটা বলছো সেটা খুবই যৌক্তিক হবে যদি আমরা শুধুমাত্র এই ইস্যুতে কথা বলি। পাহাড় ঠেলে সরানোর মতো একটা মানে সমস্যা আমাদের সামনে। এই যে অনেক অনেক সমস্যা, এবং সেই সমস্যা দূর করতে করতে আমাদের সরকারগুলির মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু সংসদে আইন প্রণয়ন করার কথা, কিন্তু সে আইন প্রণয়ন দেখা যায় যে সেইভাবে আর চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না। আমাদের সংসদে যারা আছেন তারাই তো আবার মন্ত্রী, তারাই তো সরকার পরিচালনা করেন। আপনি সংসদে ছিলেন, আপনার কি মনে হয় যে আমাদের কি এই কর্মপদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন আনার দরকার আছে, বা আমাদের এই চিন্তা ভাবনায় পরিবর্তন আনার দরকার আছে? সকল কাজই সংসদ সদস্যদের করতে হবে কেন? সকল কাজই শেষ প্রশ্ন, এটা দিয়ে সংসদ সদস্যদের উপর সকল কাজ মানে করতে হবে তাদেরকে এই কারণে যে মানুষ তাদের কাছ থেকে আশা করে। এখন হয়তো তারা ডাক্তারি জানে না, তারা হয়তো ঝাড়ফুঁক জানে না। আমরা MP ছিলাম, দেখা গেল একজন এসে বললো আপনি একটা ফু দিয়ে দেন, মাথায় একটা হাত বুলিয়ে দেন, তো এরকম তারা আশা করে। এবং দেখা গেল যে একজন MP বিশ্বাস করে একজন লোক আসছে, সে হয়তো তাকে একটা ফু দিয়ে দিল বা একটু দোয়া দিয়ে দিল, সে চলে গেল এবং সে ভালো হয়ে গেল। তো এরকম এলাকার জনগণের উন্নয়ন তার কাজ না, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ। এমনকি এলাকার একটা মুরগি চুরির যে ঘটনা, সেটাও দেখা গেল যে একজন লোকের সাথে MP সাহেবের সাথে খুব ভালো খাতির। স্বাস্থ্য বিষয়ক সকল জটিলতার উত্তর মন্ত্রীকে দিতে হবে, কিন্তু এটা তো একটা টেকনিক্যাল বিষয়, এটা ওই টেকনিক্যাল লোকই উত্তরটা দিতে পারে, মন্ত্রীকেই দিতে হবে এমন তো কোনো কথা না। বলবে যে মাইকের যে মাউথ পিস আছে ওটা নিয়ে তো লোকজন সবাই তার সামনে যায় এবং তাকে এই কথাগুলো বলতে হয়। তার সে কথা বলতে জানে, কথা বলতে ভালোবাসে। আমরা যেরকম টকশোতে যারা আসি, আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের সব বিষয়ে পাণ্ডিত্য দেখাতে হয়। তো এটা আপনি পড়াশোনা করেন, আমিও বইটাই ঘাঁটি, আমার ধারণা পাবেল ভাইও পড়াশোনা করেন আছে। ওই তারপরে যে মানুষের এক্সপেকটেশনের কারণে মানে যাকে বলা হয়, আমরা বলার পর অনেকে বিরক্ত হয় যে এই লোকটাকে কোনো কাজ নাই, সব ব্যাপারে পণ্ডিত, মরে না কেন,
এই এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল, সেই 2009 সন্ধ্যে খালি টকশই করতেছে, এর কথার কোনো শেষ হয় না। মানে আপনি হয় কি পাবলিকের যে পারসেপশন, আপনি কি মনে করেন এই মানুষকে খুশি করার জন্য সংসদ সদস্যদের সব কাজ করতে হবে? বেশিরভাগ কাজ ধীরে ধীরে যদি তারা তাদের দায়িত্বকে বন্টন করে। এটা পৃথিবীর কোনো দেশে হয়নি, এটা হয়নি। ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতে এখানে বলা হয় পার্লামেন্টের যে অফিসে, এটা বলা হয় সিজার অফিস। ইভেন আমেরিকাতে গিয়ে দেখে যে বড় বড় জিনিসগুলো সে এমপির কাছে গিয়ে এসে বসে থাকে সবাই, এবং এটা এরকমই এইভাবেই চলবে। এবং আমার ক্ষেত্রে মনে হয় যে আমাদের দেশে তখন যে সকল অপরাধের দায়ও নিতে হয়, হ্যাঁ নিতে হয়, এবং তাই নেয় তারাই। আমাদের দেশে যেটা হচ্ছে, যেমন দেখা গেল একজন এমপি $20,000 ইয়ারলি বেতন পায় আমেরিকাতে, কিন্তু তার অফিসটা মেনটেন করার জন্য ফেডারেল গভর্নমেন্ট তাকে প্রতি মাসে $4 লাখ দেয়। অর্থাৎ আমার একজন এমপির অফিসে অন অ্যাভারেজে 35 থেকে 70 জন পর্যন্ত কনস্টিটিউশন অনুযায়ী লোক কাজ করে। সেটা আমাদের এখানে তো করে না, আমাদের এখানে তো আমার প্রশ্নটা সেটাই ছিল যে আমরা সেটা করলে কি সহজ হতো না? এমপি আইন নিয়ে চিন্তা করতো, বড় বড় ডিসিশন নিত, তার একটা অফিস, আর বাকি কাজগুলো অন্যরা করতো। হ্যাঁ, ওই তো তার অফিস, তার অধীনে। অর্থাৎ এমপির যে অফিস, সেই অফিসের বাইরে ওই এলাকার তাকে বলা হয় প্রাইম মিনিস্টার, তার বাইরে কোনো কিছু হবে না, তার হাত দিয়ে সব কিছু হতে হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও সেখানে কিছু করতে পারবে না তার এমপির এলাকাতে। এটাই আমেরিকাতে একজন কংগ্রেস। তো এই যে আমাদের আমেরিকান ভদ্রলোক আলী রিয়াজ, সেটা কেন চালু করতে চাইলেন না? সেটা হয়তো উনি আলী রিয়াজ আবার কেন করছে আমি এটা বুঝি না। ওনার সাথে আমার এমনকি ওই কমিটিটাকে সবাই আলী রিয়াজের কমিটি বলে, কিন্তু ওটা কিন্তু ডক্টর ইউনূসের কমিটি, কমিটি, উনি তো সভাপতি ছিলেন। তারপর কি মনে হয় যে আমরা কি অদূর ভবিষ্যতে ওইরকম একটা বাংলাদেশের জায়গায় যেতে পারবো যেখানে, কেন পারবো না, আমরা আধুনিক বিশ্বে যা হয় সেটাই এখানে করতে পারবো? আমরা আধুনিক বিশ্বাসী তার ভালো করতে পারবো, কেননা দীর্ঘ সময় ইতিহাস আমাদের এই দেশ পৃথিবীর অনেকগুলো দেশের চেয়ে ভালো ছিল। অনেকগুলো দেশ না, আমি তো মনে করি যে প্রায় 1,500 বছর 2,000 বছর কন্টিনিউয়াসলি ইন অল রেসপেক্ট আমাদের এই এলাকা পৃথিবীতে নাম্বার 1 ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, কৃষ্টি, কালচার, বিজ্ঞান, চিকিৎসা, সব ব্যাপারে আমাদের এই যে গাঙ্গেয় বদ্বীপ, উই আর দ্য নাম্বার 1 হোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কেন আবার হবে না? সেই ইতিহাস তো আমাদেরকে কেউ পড়ায় না। হ্যাঁ, ওটা পড়তে হবে, ওটা জানতে হবে, আমাদের সেটা ছিল। তো আজকে অনুষ্ঠান শেষ করার আগে আপনি একটা বইয়ের নাম বলেন যেটা সবার পড়া উচিত। আমি মনে করি দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরু। এই বইটা সবার পড়া উচিত। সেটা তো একটা জায়গায় শেষ হয়েছে, ওনার ওই জেল জীবনে উনি যেখানে শেষ করেছেন, এরপরও তো ইতিহাস অনেক এগিয়েছে। এরপরেই তো ওই পর্যন্তই পড়ুক, মানে একসাথে এতগুলো পড়লে মানে এই হয়ে যাবে। এটা বাংলা অনুবাদ হচ্ছে বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। বিশ্ব ইতিহাস, অসাধারণ সুন্দর একটা বই, বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। এই বইটা যদি কোনো একটা মানুষ পড়ে রাজনীতির জন্য, এটা মানে আমি মনে করি একটা অসাধারণ একটা বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই আগে পরের সময়টা পর্যন্ত কিন্তু এটা একটা অসাধারণ ইতিহাসের ক্রনিকল বা ইতিহাসের একটা ধারা বিবরণী। আমরা এই জায়গায় শেষ করবো। তবে পাভেল ভাই, আপনার কাছে শেষটুকু জানতে চাই, এই মুহূর্তে অনেকগুলি ক্রাইসিস সামনে, কিন্তু আপনার কি মনে হয় যুদ্ধ যদি আর প্রলম্বিত না হয় সেক্ষেত্রে বাকি ক্রাইসিসগুলি মোকাবেলা করতে কতটুকু সময় লাগতে পারে সরকারের? আমার মনে হয় এটা সবচেয়ে সরকারের জন্য আপনি যদি সময় চান, যে আপাতত সমালোচনা কম, কাজ করতে দেন, তাহলে কতটুকু সময় চাই? এমনিতে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই প্রস্তুতি কিন্তু তার 2 বছর 3 বছর আগে থেকে তিনি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ নিয়েছেন, যার ফলে উনি দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু উনি বোঝাবার চেষ্টা করেছেন যে তার অ্যাকশনের জায়গা কোনটা হবে। তিনি সিম্পলিসিটির জায়গায় আছেন, কাজের জায়গায় আছেন, বিজনেসের জায়গায় আছেন, এবং যেটাকে বলে যে পারফরমেন্স এগ্রিমেন্টের জায়গায় উনি যেতে চান। তিনি তার মন্ত্রীদের জানিয়েছেন যে 180 দিনের সময়, এই সময়ের মধ্যে তিনি তাদের প্রত্যেকের ডিপার্টমেন্টের কাজের একটা পরিধি তিনি বলেছেন যে আপনাদের পক্ষ থেকে আপনি নির্ধারণ করুন, এটি আপনাদের ওয়ার্কিং এগ্রিমেন্ট, আপনি এই কাজগুলো করবেন। ঠিক 180 দিন পরে আপনি বলবেন যে আপনি কতটা করতে পেরেছেন না পেরেছেন, এটা লম্বা করার কিছু নেই। উনি বলবেন হয়তো যে বেটার, আপনি যদি মনে করেন যে এই কাজের জন্য আপনার সাথে বিকল্প অন্য কারো কাছে ভালো পাওয়া যাবে, লেটস গো ফর দ্যাট। তো স্বাভাবিকভাবে আমার তো মনে হয় না যে 6 মাসের বেশি সময় উনি অন্তত প্রস্তুতির জন্য নেবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে।